শিক্ষার্থীরা, ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা যারা এই বছর বিএ ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের যাদের ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট ইংলিশ রয়েছে, তোমরা নিশ্চয়ই ইংলিশের সিলেবাসটা দেখেছো এবং সিলেবাসটা দেখে তোমরা কি বুঝেছো? আমি যতটুকু বুঝেছি, ইংলিশের উপরে যদি তোমাদের বেসিক নলেজ না থাকে, বিশেষভাবে গ্রামাটিক্যাল যে পার্ট রয়েছে, ওই গ্রামাটিক্যাল পার্টে যদি তোমরা যদি দুর্বল থাকো, তোমাদের মধ্যে যদি কোনো উইকনেস থাকে, তাহলে কিন্তু ইন্টারডিসিপ্লিনারি পরীক্ষাটা তোমরা ভালো করে দিতে পারবে না। এই ইন্টারডিসিপ্লিনারি সিলেবাসের মধ্যে এমন কোনো গল্প, কবিতা বা এমন কোনো বিষয় নেই যেগুলো তোমরা মুখস্থ করবে, মুখস্থ করলে হুবহু পরীক্ষাতে চলে আসবে, ওইগুলো থেকে তোমরা আনসার করতে পারবে। সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাদের কিন্তু এমসিকিউ বেসড পরীক্ষা হবে। এমসিকিউ বেসড বুঝো তো? অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের 4টা করে অপশন দেওয়া থাকবে এবং সেগুলো থেকে তোমাকে সঠিক অপশানটা বেছে নিতে হবে এবং তার জন্য তোমাদের অবশ্যই নলেজ থাকতে হবে এবং সম্পূর্ণ নলেজ থাকতে হবে তোমাদের গ্রামারের উপর, ভোকাবুলারির উপর। কারণ এখানে তোমরা স্ক্রিনে যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের 2024-এ এমসিকিউ বেসড এক্সাম যখন চালু হয়েছে তোমাদের এনইপি 2020-তে। তো ইন্টারডিসিপ্লিনারি প্রত্যেকটা সাবজেক্টেরই যেই সাবজেক্ট আছে সেই সাবজেক্টেই এমসিকিউর উপরে পরীক্ষা দিতে হবে। এটা 2024 থেকে এই এমসিকিউ বেসড এক্সামের যে রুলটা, ওটা চালু হয়েছে। অর্থাৎ তোমার পরীক্ষায় 60টা এমসিকিউ আসবে। আমি তোমার ফাইনাল পরীক্ষার কথা বলছি, নট ইন্টারনাল এক্সাম। কারণ ইন্টারনাল এক্সামও তোমাদের এই এমসিকিউর উপরেই হবে। যদিও ইন্টারনাল পরীক্ষার প্রশ্নপত্র সব কলেজ থেকে দিয়ে দেয় তোমাদের এবং সেগুলোর উপর বেস করে তোমাদের পরীক্ষা হয়, অতটা টেনশন করতে হয় না। কিন্তু ফাইনাল পরীক্ষায় কিন্তু তোমাদেরকে মোটামুটি পুরো সিলেবাসের উপর কভার দিয়ে পড়াশোনা করে যেতে হবে। তো এখানে আমি মূলত 2024-এ যখন এমসিকিউ বেসড পরীক্ষাটা হয়েছে, ওই পরীক্ষার যে প্রশ্নটা, ওই প্রশ্নটা আমি এখানে নিয়ে এসেছি। তাহলে ওই প্রশ্নটা দেখলে তোমরা কিন্তু ধাঁচটা বুঝতে পারবে যে আসলে এমসিকিউগুলো কোন ধাঁচে হয়, কতটা মডারেট হয় বা কতটা হার্ড হয়, ওই বিষয়টা তোমরা বুঝতে পারবে। তো এখানে অ্যাকর্ডিং টু 2024 এক্সাম প্যাটার্ন আমরা যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি, এখানে তোমরা লক্ষ্য করো যে প্রথমেই পার্ট 1-এ কী রেখেছে, রিডিং কম্প্রিহেনশান। আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ যে স্ক্রিনের মধ্যে রিডিং কম্প্রিহেনশান। তো রিডিং কম্প্রিহেনশানের ব্যাপারটা কি, যে তোমাদেরকে একটা কম্প্রিহেনশান টেস্ট দেওয়া হবে, অর্থাৎ একটা প্যাসেজ দেওয়া হবে। এই প্যাসেজটা তোমাদেরকে ভালো করে পড়তে হবে এবং পরে তার উপর ভিত্তি করে তোমাদেরকে এমসিকিউ কোশ্চেন আনসার করতে হবে। এবং কয়টা এমসিকিউ কোশ্চেন থাকবে? কোশ্চেন 1 to 10, অর্থাৎ 1 থেকে 10টা, অর্থাৎ 10টা কোশ্চেনই তোমাদের থাকবে কম্প্রিহেনশান টেস্টের উপর। তাহলে কম্প্রিহেনশান টেস্টের যে ব্যাপারটা, এটা তো সম্পূর্ণ আনসিন থাকবে। এমন না যে তোমাদের সিলেবাসে কিছু প্যাসেজ তোমাদেরকে দিয়ে দিয়েছে, ওই প্যাসেজগুলো তোমরা ভালো করে পড়ে যাবে, ওইগুলো থেকে কম্প্রিহেনশান আসবে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। তো এখানে যে প্যাসেজটা দেওয়া রয়েছে, এটা ত্রিপুরা ইউনিভার্সিটির ওল্ড সিলেবাসে যখন জেনারেল ইংলিশটা ছিল ফাউন্ডেশন কোর্সে, তখন দেখা যেত যে এই প্যাসেজটার উপরে 1-2 বার পরীক্ষাতে এসেছিল এবং ওই প্যাসেজটাকে কিন্তু রিপিট করে দিয়ে দিয়েছে এবার 2024-এ নতুন সিলেবাসে যখন এমসিকিউ পরীক্ষা শুরু হয়েছে। তো এরকম তোমাদের জানাশোনা প্যাসেজের উপরেও আসতে পারে, কারণ স্কুল জীবন থেকে শুরু করে এই পর্যন্ত তোমরা তো আর কম প্যাসেজ করেছো না বা কম কম্প্রিহেনশান টেস্ট দিয়েছো না। তো অনেক কম্প্রিহেনশান টেস্ট আছে যেগুলো আমাদের কাছে খুব সুপরিচিত, কোনো একটা মোরাল স্টোরির উপর বেস করে। অর্থাৎ এই ধরনের কোনো না কোনো কম্প্রিহেনশান যেগুলো তোমরা জীবনে পড়ে এসেছো, ওইগুলোর উপরেও হয়তো বা তোমাদের কমন চলে আসতে পারে। তো যাই হোক, এখানে যে প্যাসেজটা তোমাদের দেবে, ওই প্যাসেজটাকে ভালো করে তোমরা 2-3 বার পড়বে। পড়ার পরে ওই প্যাসেজের বিষয়বস্তুটা একটু বোঝার চেষ্টা করবে এবং বুঝে তোমরা এমসিকিউগুলো আনসার করার চেষ্টা করবে। তো আমি এখানে প্যাসেজটা পড়ে সময় নষ্ট করছি না, কারণ প্যাসেজ তো আর হুবহু আসবে না পরীক্ষাতে, বা এমন না যে 24-এ প্যাসেজটা এসেছে আবার এই প্যাসেজটা এই বছর দেবে বা আগামী বছর দেবে, এরকমটা কখনোই হবে না। তো সাধারণত ছোট ছোট কোশ্চেনে আসে, খুব বেশি একটা ক্রিটিক্যাল কোশ্চেন আসে না। আমি যতটুকু দেখেছি যে ধরনের প্রশ্নগুলো এসেছে বা প্যাসেজটা যেরকম এসেছে, সেটা অনেকটা ইজি প্যাসেজ, অর্থাৎ অনায়াসে তোমরা বুঝতে পারবে। তোমাদের এমন না যে কলেজে পড়ো বলে তোমাদের কলেজ স্ট্যান্ডার্ডে প্যাসেজ দিয়েছে, এগুলো স্কুল স্ট্যান্ডার্ডে যে প্যাসেজগুলো আসে
ইভেন তোমরা যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, এইচএস পরীক্ষা দিয়েছো, ওই ধরনের পরীক্ষাগুলোতে যেই ধরনের পেসেসগুলো আসে তার চেয়ে অনেকটা সহজ আমার কাছে মনে হয়েছে। সুতরাং এটা নিয়ে তোমাদের চিন্তার কোনো কারণ থাকবে না। এখানে যে 10টা কোশ্চেন আসবে 10টা থেকে 10টাই তোমরা আনসার করতে পারবে আশা করি, যদি পেসেসটা একটু ভালো করে তোমরা পড়ে নাও। এবার আমরা আলোচনা করব আমাদের যে পার্ট 2 সেকেন্ড পার্ট, অর্থাৎ পেসেজের পরে আমাদের এই পার্ট 2 সেকেন্ড পার্ট থাকবে। এবং এই পার্ট 2তে তোমাদের থাকবে, দেখো এখানে মেনশন করা আছে কি, গ্রামার, ভোকাবুলারি অ্যান্ড কমিউনিকেশন। 3টা পার্ট। 1 নম্বর পার্ট কি, গ্রামার। গ্রামারের মধ্যে কি আছে, আমাদের বেসিক লেভেলের গ্রামার থেকে শুরু করতে হবে। সেই টেন্স থেকে শুরু করে, আর্টিকেল প্রিপোজিশন থেকে শুরু করে, সেই কোশ্চেন ট্যাগ থেকে শুরু করে, তারপর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অর্থাৎ বেসিক যে গ্রামারগুলো রয়েছে এই সবগুলো গ্রামারই তোমাদেরকে দেখে যেতে হবে। প্রত্যেকটা রুল সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে, তা না হলে গ্রামারের পার্টটা তোমরা আনসার করতে পারবে না। নেক্সট যে ভোকাবুলারি পার্ট, এটাও মোস্ট ইম্পর্ট্যান্ট। ভোকাবুলারি বলতে আমরা কি বুঝি, আমাদের শব্দ জ্ঞান, শব্দ ভাণ্ডার, স্টক অফ ওয়ার্ডস। আমরা ওয়ার্ডের মিনিং কতটা জানি, কতটা বুঝি, তার উপর বেস করে আমাদের এই ভোকাবুলারিটা থাকবে। অ্যান্ড কমিউনিকেশন, কমিউনিকেশন পার্টে কি থাকে, আমাদের কমিউনিকেশন পার্টে থাকে আমাদের লেটার রাইটিং। অর্থাৎ এগুলি আমাদের গ্রামার পোর্শনে থাকবে এবং 11 নাম্বার থেকে 45 নাম্বার পর্যন্ত আমাদের গ্রামারের উপরে কোশ্চেন আসবে। তো আজকের ক্লাসে আমরা চেষ্টা করব এই গ্রামার পার্টে যে কোশ্চেনগুলো আসে, এখানে 11 থেকে 45 পর্যন্ত যে কোশ্চেনগুলো এসেছিল লাস্ট ইয়ারে, ওই কোশ্চেনগুলোকে একটু এক্সপ্লেইন করব আমরা। এক্সপ্লেইন করে আমরা কারেক্ট আনসার কোনটা হবে এমসিকিউর মধ্যে সেটাকে আমরা বাছাই করার চেষ্টা করব। অবশ্যই তোমরা ক্লাসটিকে না টেনে পুরো ক্লাসটা দেখো। যারা ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট ইংলিশ পরীক্ষা দেবে তোমাদের জন্য এই ক্লাসটা খুব ভ্যালুয়েবল, এবং এই ক্লাসটা ভালো করে করলে তোমরা অনেকটাই কনফিডেন্স পাবে তোমাদের নেক্সট যে ইন্টারডিসিপ্লিনারির উপর পরীক্ষা হবে ওই পরীক্ষায় ভালো করার জন্য। তো এখানে চলো আমরা দেখে নেই যে কোন ধরনের কোশ্চেনগুলো লাস্ট ইয়ারে এসেছে, বা এই ধরনের কোশ্চেনই তো আসবে এবার আমাদের, না? তো এখানে প্রথমত আমরা 11 নম্বরে যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি, লক্ষ্য করো, দ্য অপোজিট অফ জেনারেস। এই যে জেনারেস একটা ওয়ার্ড, এই জেনারেস ওয়ার্ডটার অপোজিট মিনিং কি? তার মানে ভোকাবুলারি থেকে এসেছে, শব্দ জ্ঞান থেকে এসেছে। আমাদের ফার্স্ট অফ অল জানতে হবে যে হোয়াট ইজ জেনারেস, জেনারেস কথাটার মিনিংটা কি। জেনারেস বলতে আমরা সাধারণত কি বুঝি? তো এখানে দেখো অপশান দিয়েছে 4টা। প্রথমটা হচ্ছে কাইন্ড। কাইন্ড মানে কি? কাইন্ড মানে আমরা সবাই জানি, কাইন্ড মানে কি, দয়া। যাদের মধ্যে দয়া থাকে, মায়া থাকে, সেটাই হচ্ছে কাইন্ড। আনসেলফিশ, আনসেলফিশটা কি? সেলফিশ তো আমরা বুঝি যে স্বার্থপর, স্বার্থপরের যে বিপরীত শব্দ সেটাই হচ্ছে আনসেলফিশ, অর্থাৎ নিঃস্বার্থ যেটাকে আমরা বলে থাকি। তারপরে সেলফলেস, সেলফলেস বলতে আমরা সাধারণত কি বুঝি, যেটার মধ্যে কোনো রকম কি থাকে না, স্বার্থ থাকে না। তারপর কি, গ্রিডি, গ্রিডি মানে কি, লোভী। তো এখানে দেখো কাইন্ড, আনসেলফিশ, সেলফলেস এগুলো সাধারণত একই ধরনের অর্থই বহন করে, যেই অর্থটা বহন করে জেনারেসের। অর্থাৎ জেনারেস মানে এমন একটা শব্দ যেই শব্দটা দিয়ে বোঝায় যে কারোর মধ্যে দয়া, মায়া এই গুণগুলো যখন নিহিত থাকে তখনই আমরা এটাকে জেনারেস বলে থাকি। তাহলে এটার অপোজিট ওয়ার্ড বলেছে, তাহলে অপোজিট ওয়ার্ড 100% কী হবে, গ্রেডি হবে, লোভী হবে। অর্থাৎ লোভী, যার কোনো বিষয়ের প্রতি লোভ থাকে। আর জেনারেস বলতে আমরা বুঝি যার কোনো বিষয়ের প্রতি কোনো লোভ থাকে না, তার মধ্যে কি থাকবে, দয়া থাকবে, মায়া থাকবে, নিঃস্বার্থ ভাব থাকবে। অর্থাৎ এখানে জেনারেসের অপোজিট মিনিংটা হবে কি, গ্রেডি। চলো আমরা নেক্সট কোশ্চেনটা দেখে নিচ্ছি, নেক্সট কি এসেছিল। 12 নম্বরে যে কোশ্চেনটা এসেছে তোমরা লক্ষ্য করো যে দ্য ওয়ার্ড দ্যাট মিনস দ্য সেম অ্যাজ কাইন্ড, সেম অ্যাজ কাইন্ড তার মানে কি অপোজিট নাকি নিয়ারেস্ট মিনিং? অবশ্যই এটা সিনোনিম চেয়েছে, অর্থাৎ এটার সমার্থক শব্দ চেয়েছে। অর্থাৎ নিচে যে অপশানগুলো দেওয়া রয়েছে ওই অপশানগুলোর সাথে ম্যাচ করবে এমন একটা শব্দ, যে শব্দটা কাইন্ডের অর্থ বহন করবে। কাইন্ড মানে কি আমরা সবাই জানি, কাইন্ড মানে হচ্ছে দয়া। তো এখানে রয়েছে হার্শ, ক্রুয়েল, জেন্টেল, অ্যারোগেন্ট। তো প্রত্যেকটার মিনিং কিন্তু তোমাকে জানতে হবে, তা না হলে তুমি কীভাবে বুঝতে পারবে যে কাইন্ডের মিনিং কোনটা। ক্রুয়েল মানে আমরা সবাই জানি, ক্রুয়েল মানে কি, নিষ্ঠুর। তাহলে এরা কাইন্ডের অর্থ কিন্তু বহন করবে না। হার্শ, হার্শ কথাটা কি, কঠিন। যারা কঠিন থাকে, শক্ত মনে থাকে তাদেরকে সাধারণত আমরা হার্শ বলে থাকি। অ্যারোগ্যান্ট,
অ্যারোগ্যান্ট বলতে আমরা সাধারণত কাদেরকে বুঝি? যারা একটু দাম্ভিক থাকে, যারা একটু অহংকারী থাকে, তাদেরকে সাধারণত আমরা অ্যারোগ্যান্ট বলে থাকি। তাহলে দেখো, যারা কাইন্ড, যারা দয়ালু, তারা কি থাকে? তারা শান্ত থাকে, তারা ভদ্র থাকে। তাহলে এই কাইন্ডের সাথে এখানে মিনিং কিন্তু বহন করছে কোনটা? জেন্টেল শব্দটাই এখানে অর্থ বহন করছে। বাকি একটাও কিন্তু ম্যাচ করছে না কাইন্ডের সাথে। তাহলে আমরা এখানে জেন্টেলটাকে কারেক্ট আনসার হিসেবে ধরে নেব। আশা করি বুঝতে পারছো। এবার নেক্সট আমাদের যে কোশ্চেনটা এসেছিল, লক্ষ্য করো, নেক্সট কোশ্চেনটা হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ডস। অর্থাৎ গ্রুপ অফ ওয়ার্ডস মানে কি? কয়েকটা ওয়ার্ড একসাথে থাকবে, দ্যাট মেক্স সেন্স, যেগুলো একটা সেন্স প্রকাশ করে, একটা অর্থ প্রকাশ করে, বাট নট কমপ্লিট সেন্স। কিন্তু প্রকাশ করে না কি? কমপ্লিট সেন্স। কমপ্লিট সেন্স বলতে আমরা কি বুঝি? এটা সম্পূর্ণ অর্থ। ইজ কল্ড, এটাকে কি বলি আমরা? অর্থাৎ এ গ্রুপ অফ ওয়ার্ডস মানে কয়েকটা শব্দ একসাথে থাকবে, একগুচ্ছ শব্দ, যেগুলো কি করবে? একটা সেন্স প্রকাশ করবে, একটা অর্থ প্রকাশ করবে, বাট নট কমপ্লিট সেন্স মানে কি? সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে না। তাহলে এখানে অপশানগুলো কি দেওয়া রয়েছে দেখো। ফার্স্ট অপশানে দেওয়া রয়েছে এখানে এ সেন্টেন্স। আমরা সেন্টেন্স কোনগুলোকে বলি? যেগুলো একটা কমপ্লিট সেন্স প্রকাশ করে, যেগুলোকে আমরা সেন্টেন্স বলি। তাহলে এটা কিন্তু কারেক্ট অ্যান্সার হবে না, কারণ কারেক্ট অ্যান্সারটা ওইটাই হবে যেটা এটার সাথে ম্যাচ করবে। এটা কি বলেছে? গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট মেক্স সেন্স বাট নট কমপ্লিট সেন্স, সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে না। তাহলে কোনটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে না? এ ফ্রেজ। এ ফ্রেজ, ফ্রেজ বলতে আমরা কোনগুলোকে বুঝি? ফ্রেজ হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ডস, অর্থাৎ একগুচ্ছ শব্দ। এ ক্লজ, একটা ক্লজ কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, কারণ ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ হতে পারে, আবার প্রিন্সিপাল ক্লজ হতে পারে। প্রিন্সিপাল ক্লজ যেটা, সেটা কিন্তু কি করে? নিজে নিজে একটা কমপ্লিট অর্থ প্রকাশ করতে পারে। সুতরাং ক্লজটা কখনো এখানে আনসার হবে না। এ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফের মধ্যে একটা কমপ্লিট সেন্স পাওয়া যায়। তাহলে একমাত্র এ ফ্রেজ, একটা ফ্রেজ কখনোই একটা কমপ্লিট সেন্স প্রকাশ করে না। বিভিন্ন ফ্রেজাল ভার্ব সম্পর্কে তোমরা জানো, বা একগুচ্ছ শব্দ দিয়ে তৈরি হওয়া কোনো একটা অংশ শব্দের মধ্যে জানো, ওইগুলো কিন্তু কি করে না? কমপ্লিট সেন্স প্রকাশ করে না। তাহলে কারেক্ট আনসার কি হবে এখানে? কারেক্ট আনসারটা হবে এ ফ্রেজ। নেক্সট দেখো, আমাদের পরবর্তী যে কোশ্চেনটা এসেছিল সেটা হচ্ছে এ ওয়ার্ড দ্যাট ইজ ইউজড ইনস্টিড অফ এ নাউন ইজ কল্ড। সুন্দর প্রশ্ন। এ ওয়ার্ড দ্যাট ইজ ইউজড, যে শব্দটা ব্যবহার করা হয় ইনস্টিড অফ এ নাউন, একটা নাউনের পরিবর্তে আমরা ব্যবহার করে থাকি। তোমরা প্রত্যেকে জানো, তোমরা প্রত্যেকে পার্টস অফ স্পিচ পড়েছো, এবং এই পার্টস অফ স্পিচের মধ্যে তোমরা দেখেছো যে নাউন কাকে বলে, প্রনাউন কাকে বলে, অ্যাডজেক্টিভ কাকে বলে। তো আমরা কিন্তু সেখানে পড়েছি যে নাউনের পরিবর্তে আমরা যে শব্দগুলো ব্যবহার করি ওইগুলোকে সাধারণত কী বলে থাকে? প্রনাউন বলে থাকে। তাহলে এ ওয়ার্ড দ্যাট ইজ ইউজড ইনস্টিড অফ এ নাউন ইজ কল্ড, এটাকে কি অ্যাডজেক্টিভ বলা হবে? না। এটাকে ভার্ব বলা হবে? না। এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে প্রনাউন। তাহলে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এসেছিল তোমাদের, খুব কঠিন প্রশ্ন কিন্তু আসেনি, সহজ সহজ প্রশ্নই এসেছিল লাস্ট ইয়ারে 2024-এ। তোমরা আশা করো এই বছরও তোমাদের সেই ইজি কোশ্চেনগুলো কিন্তু আসবে। এবার আমরা চলো দেখে নিই আমাদের নেক্সট যে কোশ্চেনটা এসেছিল 2024-এ, কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15-এ কি এসেছিল? এ ওয়ার্ড দ্যাট টেলস আস সামথিং মোর অ্যাবাউট এ ভার্ব ইজ। অর্থাৎ একটা ভার্ব সম্পর্কে আমাদের আরেকটু বেশি কিছু বলে, আরেকটু বেশি কিছু ধারণা দেয়। তো আমরা পার্ট অফ স্পিচের মধ্যে কিন্তু পড়েছি যে নাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা এগুলো যখন বোঝায় তখন কি হয়ে যায়? সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। আর যখন ভার্বের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা, অর্থাৎ ভার্ব সম্পর্কে যখন কিছু বলবে তখন সেটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে এ ওয়ার্ড দ্যাট টেলস আস সামথিং মোর অ্যাবাউট এ ভার্ব, একটা ভার্ব সম্পর্কে আরও বেশি কিছু যখন বলে কোনো একটা শব্দ, ওইটাকে কি নাউন বলবে? কখনোই না। ওইটাকে অ্যাডজেক্টিভ বলবে? কখনোই না। এটাকে কি বলবে? এটাকে অ্যাডভার্ব বলবে। আর ইন্টারজেকশন তো প্রশ্নই ওঠে না, কারণ ইন্টারজেকশন হচ্ছে কোনগুলো? যেমন একটা সেন্টেন্সের মধ্যে যেই শব্দগুলো দিয়ে আমরা আমাদের আবেগগুলোকে প্রকাশ করে থাকি, আমরা এলাজ প্রকাশ করি, একটা বিস্ময়সূচক বাক্য ব্যবহার করি, আমরা যখন আনন্দ প্রকাশ করি তখনও আমরা এই বিস্ময়সূচক কিছু শব্দ ব্যবহার করি। অর্থাৎ এগুলো হচ্ছে সাধারণত ইন্টারজেকশন। তো এক্সক্লেমেটরি যে সাইনগুলো আমরা ব্যবহার করে থাকি। তো এখানে কারেক্ট আনসার কোনটা হবে? কারেক্ট আনসারটা হবে কি? অ্যাডভার্ব। আশা করি বুঝতে পারছো। তো নেক্সট আমাদের যে কোশ্চেনটা এসেছিল, কোশ্চেন নাম্বার 16 কি এসেছিল দেখো। আই এম সরি আই হ্যাভ ভেরি ড্যাশ টাইম। আই এম সরি
আমি দুঃখিত, আই হ্যাভ ভেরি, আমার খুব ড্যাশ টাইম। এ লট অফ হবে না মেনি হবে না ফিউ হবে নাকি লিটল হবে? অর্থাৎ এখানে সময়ের কথা বলা হয়েছে। আই এম সরি, আমি দুঃখিত, আই হ্যাভ ভেরি এ লট অফ টাইম। বেশি সময় থাকলে আমরা কখনোই দুঃখ প্রকাশ করার কোনো কারণ নেই। মেনিও হবে না, কারণ মেনি টাইম অনেক সময় আছে, তাহলে আমাদের দুঃখ প্রকাশ করার কোনো দরকার নেই। ফিউ এবং লিটল এই দুইটার মধ্যে কোনটাকে আমরা ব্যবহার করব? তো আই এম সরি, আই হ্যাভ ভেরি ফিউ টাইম, আই এম সরি, আই হ্যাভ ভেরি লিটল টাইম। এই দুইটার মধ্যে কোনটাকে আমরা কারেক্ট আনসার হিসেবে ধরে নেব? ফিউ হবে নাকি লিটল হবে? এবার বুঝতে হবে আমাদের ফিউ এবং লিটল এই দুইটা আমরা কোন অর্থে ব্যবহার করে থাকি। ফিউ আমরা ব্যবহার করব যখন কোনো একটা কাউন্টেবল নাউন হবে, সেক্ষেত্রে আমরা ফিউ ব্যবহার করব। আর লিটল ব্যবহার করব আমরা যখন কোনো একটা আনকাউন্টেবল নাউন হবে। তো এক্ষেত্রে যে সময়ের কথাটা বলা হয়েছে, সময়টাকে আমরা কাউন্টেবল নাউনের মধ্যে আমরা প্রকাশ করব না, কারণ সময়টা হচ্ছে একটা পরিমাপ। একটা আমি যদি তোমাকে 1 আওয়ার টাইমের কথা বলি, এই 1 আওয়ার টাইমের যে একটা ফার্স্ট ও লাস্ট যে একটা ডিউরেশন, ওই ডিউরেশনটাকে বোঝায়, এবং ওইটাকে আমরা কাউন্টেবল নাউনের মধ্যে আমরা ফেলতে পারি না, এটা আনকাউন্টেবল নাউনের মধ্যেই পড়ে, এবং দ্যাটস ওয়াই আমরা এটার কারেক্ট আনসার ধরে নেব লিটল। অর্থাৎ আই এম সরি, আই হ্যাভ ভেরি লিটল টাইম, আমার খুব ছোট্ট সময় রয়েছে, কম সময় রয়েছে। তো এই সেন্সে এটার কারেক্ট আনসার কী হবে? লিটল হবে। আশা করি বুঝতে পারছো। তো নেক্সট আমাদের যে কোশ্চেনটা এসেছিল, দেখো কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17 এসেছিল গিভ মি সাম মানি, অর্থাৎ আমাকে কিছু টাকা দাও ড্যাশ। এখানে দেখো এটা হচ্ছে একটা কোশ্চেন ট্যাগ, অর্থাৎ কোশ্চেন ট্যাগগুলো আমরা কিভাবে করি তার কিছু রুলস রয়েছে, 16 to 17 রুলস রয়েছে কোশ্চেন ট্যাগের। ওই নিয়মগুলো তোমাদের শিখতে হবে। আমরা যখন কারোর কাছে কোনো কিছু চাইব বা চাই, তখন সেটা অবশ্যই আমরা বিনীতভাবে চাইব, তাই না? কারণ আমরা কঠিনভাবে কিন্তু বলতে পারি না যে আমাকে কিছু টাকা দাও, এভাবে কিন্তু বলতে পারবো না। অর্থাৎ একটা বিনয় ভাব নিয়ে, একটা রিকোয়েস্ট ভাব থাকবে যখন আমরা কারোর কাছে কোনো কিছু চাইবো। আর যখন রিকোয়েস্ট ভাব নিয়ে যখন কোনো সেন্টেন্স থাকবে, অর্থাৎ ওই সেন্টেন্সটা কী হবে? একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এবং সেই ক্ষেত্রে যখন আমরা কোশ্চেন ট্যাগটা করব, সবসময় ওই কোশ্চেন ট্যাগের মধ্যে আমাদেরকে উইল ইউ এই কথাটা ব্যবহার করতে হবে। তো এখানে উইল নট ইউ এই কথাটা আমাদের ব্যবহার করতে হবে। তো এখানে উইল নট ইউ সেন্স প্রকাশ করবে এখানে যেই অপশানগুলো দেওয়া রয়েছে, যেমন লাস্ট অপশানটা হচ্ছে উড নট ইউ, তাহলে এটা হবে না। শুড ইউ, এটা হবে না। তারপর তাহলে এখানে কি রয়েছে? একটা উইল ইউ রয়েছে, এবং আরেকটা রয়েছে ওন্ট ইউ। ওন্ট ইউ মানে কি জানো তো? এখানে যে উইল, এই উইলটাই কিন্তু এখানে আমরা যদি লিখি উইল নট, সেই উইল নটটাকে আমরা সংক্ষেপে লিখলেই ওন্ট কথাটা আমরা ব্যবহার করতে পারি। এই ওন্ট মানে হচ্ছে উইল নট। তাহলে এখানে একটা অপশান হচ্ছে উইল ইউ, আরেকটা অপশান হচ্ছে ওন্ট ইউ, অর্থাৎ উইল নট ইউ। তো উইল ইউ হবে না, উইল নট ইউ হবে। অবশ্যই এই সেন্টেন্সটা যেহেতু আমার অ্যাফার্মেটিভে আছে, এটাকে কিন্তু নেগেটিভ করতে হবে, কারণ আমরা যখন কোশ্চেন ট্যাগগুলো করি, যখন অ্যাফার্মেটিভ থাকে সেটাকে আমরা নেগেটিভ সেন্সে কিন্তু কোশ্চেনটা করি, যখন নেগেটিভ থাকে তখন আমরা অ্যাফার্মেটিভ সেন্সে কিন্তু কোশ্চেনটা করে থাকি। অর্থাৎ নট থাকলে নট বাদ দিতে হয়, নট না থাকলে নট লাগাতে হয়। তো গিভ মি সাম মানে এখানে কোনো নটের ব্যাপার নেই, সুতরাং আমার এখানে কিন্তু নট ব্যবহার করতে হবে। তাহলে উইল ইউ হবে না উইল নট ইউ হবে? তাহলে অবভিয়াসলি আনসারটা হবে কি উইল নট ইউ। আর উইল নটটাকে আমরা সংক্ষেপে ওন্ট ব্যবহার করে থাকি, তাহলে ওন্ট ইউটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? ওন্ট ইউ। আশা করি বুঝতে পারছো কোশ্চেন ট্যাগের নিয়মগুলো। অবশ্যই তোমরা দেখে নেবে, বা আমার ভিডিও ক্লাসেস রয়েছে, হয়তো বা তোমাদের এই ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্টের জন্য নেই, কিন্তু আদার্স এক্সামের জন্য, যেমন টেটের প্রিপারেশনের জন্য আমি এই কোশ্চেন ট্যাগের উপর ক্লাস দিয়েছি, বা জিআরবিটি প্রিপারেশনের জন্য কোশ্চেন ট্যাগের উপর ক্লাস দিয়েছি। ওইখান থেকে তোমরা ওই ক্লাসগুলো দেখে নেবে, তাহলে কোশ্চেন ট্যাগ সম্পর্কে তোমাদের সম্পূর্ণ ধারণা হয়ে যাবে। এবার চলো আমাদের নেক্সট কোশ্চেনটা এসেছিল 18 নাম্বার। দেখো, নাইদার জন নর ম্যারি, এখানে দুইজনের নাম বলেছে ড্যাশ কাম। তো এই কোশ্চেনটা কিন্তু তোমাদের গ্রামারের যে রুলস বা যে পার্ট থেকে এসেছে সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব কনকর্ড বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমরা যেটাকে বলে থাকি, অর্থাৎ সাবজেক্টের সাথে ম্যাচ করে ভার্ব বসানো। তো এই ক্ষেত্রে দেখো নাইদার জন নর ম্যারি, এখানে জনের নাম রয়েছে, ম্যারির নামও রয়েছে। এই দুইটা দেখে তোমরা হয়তো বা ধরে নেবে যে এটা হচ্ছে প্লোরাল।
কিন্তু যখন নাইদার আইদার এগুলো যখন থাকবে কোনো একটা সেন্টেন্সের মধ্যে, যেখানে আমার ভার্বটা বসবে, ভার্বের ঠিক আগে যে সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্ট অনুসারেই ভার্ব বসাতে হবে। তাহলে এক্ষেত্রে যে ভার্বটা আমি এখানে বসাবো, ভার্বের আগে অর্থাৎ নিয়ারেস্ট যে সাবজেক্টটা রয়েছে মেরি, সেটা হচ্ছে সিঙ্গুলার। এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমরা জানি যে সিঙ্গুলার সাবজেক্টের সাথে সবসময় সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হয়। তাহলে এখানে যে ভার্বগুলো দেওয়া রয়েছে হ্যাজ, হ্যাভ, আর, ডো, এগুলোর মধ্যে হ্যাভ, আর, ডো এই সবগুলোই হচ্ছে প্লুরাল ভার্ব। একমাত্র সিঙ্গুলার ভার্বটা হচ্ছে কি হ্যাজ, হ্যাজটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। তো আমাদের রুলসটা কি, রুলসটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্টের সাথে আমাদের সবসময় সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে এই ক্ষেত্রে অবশ্যই আনসারটা কি হবে, হ্যাজ কাম হবে। এবার চলো নেক্সট আমরা দেখে নিই কোশ্চেন নাম্বার 19। কোশ্চেন নাম্বার 19-এ আমাদের এসেছে হি ইনসিস্টেড ড্যাশ গোয়িং দেয়ার। যে ইনসিস্টেড, এটাকে আমরা একটা ফ্রেজাল ভার্ব তৈরি করে নেব, এবং ইনসিস্টেডের সাথে সবসময় ফ্রেজাল ভার্বটা হয় ইনসিস্টেড অন। ইনসিস্টেড অন, এটা যার মিনিং হচ্ছে অর্থাৎ যে কোনো কিছু করতে বাধ্য, অর্থাৎ জোরপূর্বক বলপূর্বক কোনো কিছু করানো, বাধ্য করানো। হি ইনসিস্টেড অন গোয়িং দেয়ার, অর্থাৎ ইনসিস্টেডের সাথে সবসময় আমাদের অন ব্যবহার করতে হবে। ইনসিস্টেড ইন কখনো হয় না, অ্যাট কখনো হয় না, ফর কখনো হয় না। তাহলে ইনসিস্টেড অন আমাদের ব্যবহার করতে হবে। নেক্সট আমাদের যে 20 নাম্বারের কোশ্চেন এসেছিল, হি হ্যাজ রিটেন এ ড্যাশ টু হিজ ফাদার। তাহলে সে লিখেছে, কি লিখেছে, এখানে দেখো লেটার, লেটার, লিটার, লেটার, অর্থাৎ সঠিক যে স্পেলিংটা ওইটাই তোমাদের কাছে জানতে চেয়েছে, যে তোমরা আসলে লেটারের সঠিক বানানটা পারো কিনা, বা সঠিক জায়গায় সঠিক শব্দ ব্যবহার করতে পারো কিনা। LATER এই লেটারের অর্থ তো আমরা জানি পড়ে, কিন্তু এখানে অর্থটা হবে চিঠি। তাহলে চিঠির অর্থে আমরা যে লেটার ব্যবহার করব সেটা হচ্ছে LETTER। তাহলে কারেক্ট আনসার হবে কি, কারেক্ট আনসার হবে ডি নাম্বার। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 21। কোশ্চেন নাম্বার 21-এ দেখো ইট ইজ এ ট্রু ড্যাশ অফ ইভেন্ট। তো ট্রু স্টোরি নাকি স্টোরে নাকি স্টাডি নাকি স্টেডি, এখানে প্রত্যেকটা আলাদা আলাদা মিনিং রয়েছে। আমরা প্রত্যেকে জানি যে স্টোরি এটার অর্থ হচ্ছে গল্প। তারপর এই যে স্টোরি, এটা কিন্তু আমরা সাধারণত একতলা, দুতলা, তিনতলা এইসব ক্ষেত্রে আমরা, যেমন 2 স্টোরিড বিল্ডিং, 3 স্টোরিড বিল্ডিং, ওই সেন্সে আমরা এই স্টোরি ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। স্টাডি তো হচ্ছে পড়াশোনা, তারপর স্টেডি এটাও এটার মিনিং বহন করছে না। তাহলে ইট ইজ এ ট্রু স্টোরি, ফার্স্ট এ নাম্বারটা হবে কারেক্ট। তাহলে একদিক থেকে চিন্তা করলে দেখো কোশ্চেনগুলো লেভেল কিন্তু খুব বেশি একটা হার্ড নয়। 2024-এ যে ধরনের কোশ্চেনগুলো এসেছে বেসিক লেভেল থেকে কোশ্চেনগুলো এসেছে। তোমরা যদি উইদাউট প্রিপারেশনেও পরীক্ষা দিতে যাও তাহলে আমার মনে হয় যে খুব বেশি একটা ভুল হবে না। তো নেক্সট চলো 22-এ কি এসেছিল, 22 নাম্বারে এখানে আমরা যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি যে উই শুড নট বি ড্যাশ টু আদার্স, যে আমরা অপরের প্রতি হওয়া উচিত নয়। কি হওয়া উচিত নয়, দয়ালু হওয়া উচিত নয়, অবশ্যই আমাদের দয়ালু হওয়া উচিত, এটা হবে না। ক্রুয়েল হওয়া উচিত নয়, তাহলে এটাই কারেক্ট আনসার মনে হচ্ছে। আর কি রয়েছে, টেন্ডার, এটাও হবে না, সফটও হবে না, কারণ অপরের প্রতি এত সফট হওয়াটাও কিন্তু আমাদের উচিত নয়। কারণ তুমি যত নরম হবে তোমাকে কিন্তু ততই চেপে বসবে তোমার উপর। তো তাহলে এখানে কারেক্ট আনসারটা কি হবে, ক্রুয়েল, অর্থাৎ অপরের প্রতি, অন্যের প্রতি আমাদের নিষ্ঠুর হওয়া উচিত নয়। নেক্সট চলো আমাদের যে কোশ্চেনটা এসেছিল কোশ্চেন নাম্বার 23-এ, জন লিভস ড্যাশ দিল্লি। তোমরা যারা প্রিপোজিশনের ব্যবহার পারো, আমরা সব প্রত্যেকেই জানি যখন একটা ছোট জায়গা বোঝায়, ছোট জায়গার আগে সবসময় আমাদের অ্যাট বসাতে হয়। আর জায়গাটা যখন একটু বড় জায়গা বোঝায়, বড় শহর বা বড় কোনো স্টেটের নাম, তখন তার আগে সবসময় আমাদের ইন ব্যবহার করতে হয়। তাহলে এখানে কারেক্ট আনসারটা হবে ইন দিল্লি। অ্যাট হবে না, অন হবে না, আপন হবে না, কারণ প্রত্যেকের আলাদা ব্যবহার রয়েছে। অবশ্যই তোমাদের প্রিপোজিশনের যা যা ব্যবহার আছে এগুলো শিখতে হবে। তোমরা নোট করে রেখে দাও যে কোন ধরনের কোশ্চেন এসেছে। যেমন আমরা প্রথমত ভোকাবুলারি দেখেছি, তাহলে যত বেশি বেশি পারো তোমাদের ওয়ার্ড মিনিং শিখতে হবে। তারপর আমরা দেখেছি সেন্টেন্সের উপরে, অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে যে কমপ্লিট সেন্স প্রকাশ করে, কমপ্লিট সেন্স প্রকাশ করে না, অর্থাৎ ক্লজের ব্যাপারগুলো আমরা দেখেছি, ফ্রেজের ব্যাপারগুলো দেখেছি। তারপর আমরা দেখেছি কোশ্চেন ট্যাগ, তাহলে কোশ্চেন ট্যাগের উপর তোমাদের পড়তে হবে। তারপর এখন আমরা দেখলাম প্রিপোজিশন, প্রিপোজিশনের উপরে তোমাদের পড়াশোনা করতে হবে। চলো নেক্সট দেখি কি কোশ্চেন এসেছিল, কোশ্চেন নাম্বার 24-এ এখানে যে কোশ্চেনটা এসেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ এ সিম্পল সেন্টেন্স। তাহলে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড ওইগুলো তোমাদের জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে।
যে এখানে সেন্টেন্স দেওয়া রয়েছে 3টা, এর মধ্যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এন এক্সাম্পল অফ এ সিম্পল সেন্টেন্স, কোনটা সিম্পল সেন্টেন্সের এক্সাম্পল। সিম্পল সেন্টেন্স আমরা কি জানি, সিম্পল সেন্টেন্স আমরা জানি কি থাকবে, একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, একটা অবজেক্ট থাকতে পারে, তো এটা একটা সিম্পল সেন্টেন্স। আর যখন একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে তখন কিন্তু ক্লজ থাকবে, আলাদা আলাদা ক্লজ থাকবে, এক একটা সিম্পল সেন্টেন্স এক একটা ক্লজ হিসেবে ব্যবহার করা হয়। আবার যখন কম্পাউন্ড সেন্টেন্স থাকবে সেক্ষেত্রে কিন্তু একাধিক ক্লজ থাকবে, ওই ক্লজগুলো কি থাকবে, যুক্ত থাকবে, ইন্টারলিঙ্ক থাকবে। তো এখানে প্রথম সেন্টেন্সটা হচ্ছে আই ওয়েন্ট টু দ্য মার্কেট অ্যান্ড বট ভেজিটেবল, যেহেতু অ্যান্ড দিয়ে যুক্ত রয়েছে এটা কম্পাউন্ড, অ্যান্ড, বাট, অর এগুলো যখন থাকে, ইয়েট, তখন এগুলো কম্পাউন্ড হয়ে যায়। আর এখানে দেখো দ্বিতীয়টা অলদো আই এম রিচ আই এম নট হ্যাপি, এখানে দুইটা ক্লজ রয়েছে আলাদা আলাদা, এবং অলদো দিয়ে কিন্তু এই দুইটা বাক্য ইন্টারলিঙ্ক রয়েছে, সুতরাং এটা হয়ে গেছে কি, এটা কমপ্লেক্স সেন্টেন্স। দ্য বয় স্যাং এ সং, এক্ষেত্রে দেখো সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট রয়েছে, সুতরাং অবভিয়াসলি এটাই হবে আমাদের একটা সিম্পল সেন্টেন্স। নেক্সট আমাদের 25 নাম্বার কোশ্চেন, এবং 25 নাম্বার কোশ্চেনে কি এসেছে দেখো, এ কম্পাউন্ড সেন্টেন্স হ্যাজ, একটা কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে কি থাকে, কম্পাউন্ড সেন্টেন্স কোনটা, একটু আগেই বললাম কম্পাউন্ড সেন্টেন্সে একাধিক ফ্রেজ থাকবে এবং ওইগুলো যুক্ত থাকবে অ্যান্ড দিয়ে, বাট দিয়ে, অর দিয়ে, ইয়েট দিয়ে, যখন যুক্ত থাকবে তখন সেটা কম্পাউন্ড হয়ে যাবে। ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটা স্বাধীন ক্লজ থাকবে, ওয়ান ডিপেন্ডেন্ট ক্লজ, একটা নির্ভরশীল ক্লজ থাকবে। মনে রাখবে যে কম্পাউন্ড সেন্টেন্সে যে একাধিক ক্লজগুলো থাকে, যেগুলো যুক্ত থাকে, ওইগুলো প্রত্যেকটা নিজে নিজে কিন্তু অর্থ প্রকাশ করতে পারে, যেগুলো নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে ওইগুলোকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয়। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে যদি একাধিক ক্লজ থাকে, ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে না, এটা তো একাধিক থাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ওয়ান ডিপেন্ডেন্ট ক্লজ থাকে না, এমনও কোনো ক্লজ থাকে না যে ক্লজটা অন্য একটা ক্লজের উপর নির্ভর করতে হয়। এটা একমাত্র কমপ্লেক্স সেন্টেন্সেই এই ব্যাপারটা হয়, যে একাধিক ক্লজ থাকে কিন্তু একটা ক্লজ আরেকটা ক্লজের উপর কি থাকে, নির্ভর থাকে, ডিপেন্ড থাকে। তারপর সি নাম্বার দেখো, ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ জয়েন্ড বাই এ কোঅর্ডিনেটিং কনজাংশন। ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে কি, স্বাধীন ক্লজগুলো, এগুলো কি থাকে, জয়েন্ট থাকে, যুক্ত থাকে বাই এ কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো, অ্যান্ড, বাট, অর, এগুলোকে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন আমরা বলে থাকি। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো, এ কম্পাউন্ড সেন্টেন্স হ্যাজ কি থাকবে, একটা কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে কি থাকবে, তোমরাই বলো। একটা কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে জয়েন্ট বাই এ কোঅর্ডিনেটিং কনজাংশন, অর্থাৎ যতটাই ক্লজ থাকবে প্রত্যেকটাই কি থাকবে, ইন্ডিপেন্ডেন্ট থাকবে, স্বাধীন থাকবে, অর্থ প্রকাশ করার জন্য অন্য ক্লজের উপর নির্ভর করতে হবে না, কিন্তু এগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা কি থাকবে, যুক্ত থাকবে। আবারও বলছি, কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো, অ্যান্ড, বাট, অর, ইয়েট, এগুলি হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার চলো আমাদের নেক্সট যে কোশ্চেনটা এসেছিল 26 নাম্বার, এ কমপ্লেক্স সেন্টেন্স হ্যাজ, একটা কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকবে, আমি আবারও বলছি একটা কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু যে ক্লজগুলো থাকবে এগুলো সবগুলো ইন্ডিপেন্ডেন্ট থাকবে না, একটা ইন্ডিপেন্ডেন্ট থাকবে, আরেকটা থাকবে কি, সাবঅর্ডিনেট। যেটা ইন্ডিপেন্ডেন্ট থাকবে ওটা হবে প্রিন্সিপাল ক্লজ, আর যেটা ইন্ডিপেন্ডেন্ট থাকবে না ওটা সাবঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে অর্থ প্রকাশ করতে হয়। তাহলে অনলি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে না, শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট থাকে না, অনলি ডিপেন্ডেন্ট ক্লজ তাও না, ওয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ওয়ান ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, তখনই সেটা কি হয়ে যায়, একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যায়। আশা করি বুঝতে পারছো। এবার চলো আমাদের নেক্সট কোশ্চেন 27 নাম্বার, আই নো দ্য ম্যান হু ইজ স্ট্যান্ডিং দেয়ার, আমি ওই মানুষটাকে চিনি, হু ইজ স্ট্যান্ডিং দেয়ার, দ্য আন্ডারলাইন্ড পার্ট ইজ, এখানে হু ইজ স্ট্যান্ডিং দেয়ার, এখানে একটা আন্ডারলাইন থাকবে কোশ্চেনটার মধ্যে। বলা হয়েছে এখানে যে আন্ডারলাইন রয়েছে হু ইজ স্ট্যান্ডিং দেয়ার, এই পার্টটা কি অ্যাডজেক্টিভ ফ্রেজ নাকি অ্যাডভার্ব ফ্রেজ নাকি নাউন ফ্রেজ নাকি অ্যাডজেক্টিভ ক্লজ। দেখো, হু ইজ স্ট্যান্ডিং দেয়ার, যে সেখানে দাঁড়িয়ে রয়েছে, এক্ষেত্রে কিন্তু যেটা নাউন এটার প্রনাউনটাকে কিন্তু মেনশন করছে, হো হচ্ছে একটা প্রনাউন, রিলেটিভ প্রনাউন আমরা জানি। তাহলে যদি এটা প্রনাউন হয়ে থাকে, আমরা জানি নাউন বা প্রনাউনের বিষয়ে যখন কথা বলা হয় তখন সেটা কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে অবভিয়াসলি এটা কি হবে, একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। আশা করি বুঝতে পেরেছ। এবার চলো আমরা আলোচনা করব কোশ্চেন নাম্বার 28 নিয়ে। কোশ্চেন নাম্বার 28 এসেছিল, ইন হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস হ্যাজ দ্য ভার্ব বিন ইউজ ট্রানজিটিভলি, অর্থাৎ এক্ষেত্রে কোন সেন্টেন্সটার মধ্যে ভার্বটা ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ সকর্ম ক্রিয়া। আমরা জানি যে ক্রিয়ার কর্ম থাকে সেটাই হচ্ছে সকর্ম ক্রিয়া।
তাহলে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটার মধ্যে আমরা অবজেক্ট পাই না। দ্য বেল র্যাং লাউডলি, এটার মধ্যে কোনো অবজেক্ট পাই না। দে লিভ ইন মুম্বাই, এটার মধ্যে আমরা অবজেক্ট পাই না। অবজেক্ট পেতে গেলে কি করতে হয়? ভার্বকে কাকে দিয়ে প্রশ্ন করতে হয়, কোনটিকে দিয়ে প্রশ্ন করতে হয়। দ্য ক্যাট এইট দ্য মাউস, এই সেন্টেন্সটার মধ্যে আমরা যদি প্রশ্ন করি যে ক্যাটটা কাকে খেয়েছিল বা কোনটিকে খেয়েছিল, দি মাউসটাকে খেয়েছিল। ঠিক আছে, তাহলে এটার মধ্যে আমরা দেখি যে একটা অবজেক্ট রয়েছে, কর্ম রয়েছে, সুতরাং এটার মধ্যেই ট্রানজিটিভলি ব্যবহার করা হয়েছে ভার্ব। সুতরাং কারেক্ট আনসার হবে কি? অপশন নাম্বার বি। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট চলো 29 নম্বরে কি এসেছে? 29 নম্বরে এসেছে দ্য সেন্টেন্স হি ইজ পোর ইয়েট অনেস্ট ইজ অ্যান এক্সাম্পল। এটা কি সিম্পল নাকি কমপ্লেক্স না কম্পাউন্ড নাকি নান অফ দ্য অ্যাবাভ? একটু আগে আমি ডিসকাশন করেছি অ্যান্ড, তারপর বাট, তারপর অর, তারপর ইয়েট, এই শব্দগুলো দিয়ে যখন ক্লজগুলো যুক্ত থাকবে তখন অবশ্যই সেটা কি সেন্টেন্স হবে? কম্পাউন্ড সেন্টেন্স হবে। তাহলে কারেক্ট আনসার হবে আমার কি? কম্পাউন্ড সেন্টেন্স। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 30। কোশ্চেন নাম্বার 30তে এসেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ কানেক্টিং ওয়ার্ড। এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে কোনটা কানেক্টিং ওয়ার্ড নয়। অর্থাৎ আমরা কমপ্লেক্স সেন্টেন্সে বা কম্পাউন্ড সেন্টেন্সে যে কানেক্টিং ওয়ার্ডগুলো ব্যবহার করি কোনটা কানেক্টিং ওয়ার্ড নয়। অলদো একটা কানেক্টিং ওয়ার্ড আমরা জানি, তারপর বাট এটাও একটা কানেক্টিং ওয়ার্ড, অ্যান্ডও একটা কানেক্টিং ওয়ার্ড, কিন্তু বয় এটা তো কোনো কানেক্টিং ওয়ার্ড নয়। সুতরাং এখানে কারেক্ট আনসারটা হচ্ছে ডি। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 31। কোশ্চেন নাম্বার 31-এ কী বলেছে দেখো, দ্য মেইন ওয়ে অফ ক্রিয়েটিং কোহেশন ইন এ টেক্সট ইজ টু ইউজ। অর্থাৎ দ্য মেইন ওয়ে অফ ক্রিয়েটিং কোহেশন, আমরা কোহেশন সৃষ্টি করার জন্য ইন এ টেক্সট, একটা টেক্সটের মধ্যে একটা সেন্টেন্সের মধ্যে কোহেশন মানে কি? একটা সামঞ্জস্য সৃষ্টি করা, একটা সম্পর্ক সৃষ্টি করা। এটা সামঞ্জস্য বা একটা সম্পর্ক সৃষ্টি করার জন্য আমরা যেগুলো ব্যবহার করি এগুলো কি কোহেসিভ ডিভাইসেস বা কানেক্টরস বলা হয় এগুলোকে, নাকি লং সেন্টেন্সেস, নাকি শর্ট সেন্টেন্সেস, নাকি নান অফ দ্য অ্যাবাভ? কোন ওয়েতে? আমরা একটা বড় সেন্টেন্স লেখলে একটা কোহেশন তৈরি হবে না, একটা শর্ট সেন্টেন্স লেখলে একটা কোহেশন তৈরি হয়ে যাবে না, বা এখানের মধ্যে কোনোটাই উত্তর নয় এটাও নয়। আমরা কোহেসিভ ডিভাইসগুলো যখন ব্যবহার করব, বিভিন্ন কানেক্টরসগুলো যখন ব্যবহার করব, তখন এটা কোহেশন আমরা তৈরি করে নিতে পারি একটা সেন্টেন্সের মধ্যে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 32 রয়েছে টেক্সট ইজ কোহেসিভ ইফ ইটস এলিমেন্টস আর। একটা টেক্সট কোহেসিভ হবে, সামঞ্জস্যপূর্ণ হবে যখন এটার এলিমেন্টসগুলো শর্ট হবে, নাকি লিঙ্কড টুগেদার, একটার সাথে একটা যুক্ত থাকবে, নাকি লং হবে, নাকি মিনিংফুল হবে। তখনই কোহেসিভ হবে যখন সামঞ্জস্য থাকবে, আর সামঞ্জস্য তখনই থাকবে যখন একটার সাথে একটা সম্পর্ক যুক্ত হবে, অর্থাৎ লিঙ্কড টুগেদার। এটাই হবে এক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 33-তে তোমরা দেখো যে এ টেক্সট ইজ কোহেরেন্ট ইফ ইট, একটা টেক্সট কোহেরেন্ট হবে যখন এটা একটা শর্ট সেন্টেন্স হবে বা শর্ট টেক্সট হবে, বা মেক্স সেন্স যখন এটা একটা অর্থ প্রকাশ করবে, অর্থ গঠন করবে, ইজ লং হবে, হ্যাজ কোহেসিভ ডিভাইসেস, কোহেসিভ ডিভাইসগুলো থাকবে। এ টেক্সট ইজ কোহেরেন্ট। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ডু ইউ মিন বাই কোহেরেন্ট। কোহেরেন্ট বলতে তুমি কি বুঝো? কোহেরেন্ট হচ্ছে যখন একটা মিনিংফুল সেন্স প্রকাশ করে, একটা অর্থ যখন প্রকাশ করবে তখনই সেটাকে আমরা কোহেরেন্ট বলবো। একটা টেক্সট ছোটো হলেই যে কোহেরেন্ট হবে এমন কথা নয়, এটা বড় একটা সেন্টেন্স বা টেক্সট হলেই যে এটা কোহেরেন্ট হবে এমন কোনো কথা নয়, বা কোহেসিভ ডিভাইসগুলো থাকলেই যে এটা একটা সেন্স প্রকাশ করবে তাও নয়। তাহলে কারেক্ট আনসারটা হবে কি? মেক্স সেন্স। যখন এটা সেন্স প্রকাশ করবে, এটা শর্ট টেক্সট হোক লং টেক্সট হোক, সেটা কি হয়ে যাবে? কোহেরেন্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। এবার নেক্সট আমাদের 34 নাম্বার কোশ্চেন দেখো যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ কোহেসিভ ডিভাইস। কোনটা কোহেসিভ ডিভাইস নয়? অর্থাৎ আমরা যে বিভিন্ন কোহেসিভ ডিভাইসগুলো ব্যবহার করি মিনিংফুল করে তোলার জন্য একটা সেন্টেন্সকে, আমরা যদি রিপিটিং কি নাউন্স, অর্থাৎ নাউনগুলোকে যখন আমরা রিপিট করি একটা সেন্টেন্সের মধ্যে তখন কি হয়? একটা লিঙ্ক তৈরি হয়, তখন কিন্তু কোহেসিভ হয়ে যায়।
এটা কোহেসিভ ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়। ইউজিং প্রোনাউন্স কনসিস্টেন্টলি, নাউন ব্যবহার করা আর প্রোনাউন ব্যবহার করা একই কথা, সুতরাং প্রোনাউনগুলো দিয়েও আমরা কোহেসিভ বা কোহেরেন্ট একটা টেক্সট তৈরি করতে পারি, অর্থাৎ কোহেসিভ ডিভাইস হিসেবে ব্যবহার করা যায়। অ্যারেঞ্জিং আইডিয়াস ইন এ লজিক্যাল অর্ডার, যখন আমরা লজিক্যাল অর্ডারে আইডিয়াগুলো অ্যারেঞ্জ করবো সেক্ষেত্রে এটা সামঞ্জস্য তৈরি হয়, সুতরাং এখানে প্রত্যেকটাই কিন্তু কোহেসিভ ডিভাইস হিসেবে কাজ করে। কিন্তু রাইটিং অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন লেটার, রাইটিং অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন লেটার, একটা প্রশংসামূলক চিঠি তুমি লিখবে, একটা প্রশংসামূলক চিঠি লেখাটা একটা ডিভাইস হতে পারে না, এটা পুরোটা অন্য বিষয়, বাকিগুলোর সাথে সম্পর্কযুক্ত নয়। সুতরাং এক্ষেত্রে কারেক্ট আনসারটা কী হবে? কারেক্ট আনসার হবে অপশান ডি। নেক্সট চলো কোশ্চেন নাম্বার 35। কোশ্চেন নাম্বার 35-এ এসেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট কমন ফর্ম অফ ক্লোজিং এ লেটার অফ কমপ্লেন্ট। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট কমন ফর্ম অফ ক্লোজিং এ লেটার। আমরা যখন একটা চিঠি লিখি, চিঠিটা যখন ক্লোজ করি অর্থাৎ শেষ করি, শেষে আমরা সাধারণত কি ব্যবহার করব? বেস্ট রিগার্ড নাকি রিগার্ডস নাকি সিনসিয়ারলি, ইউর সিনসিয়ারলি। আমরা সিনসিয়ারলি বা ইউর সিনসিয়ারলি এটাই কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি এটা কমপ্লেন্ট লেটারের ক্ষেত্রে। অর্থাৎ আমরা কোনো একটা বিষয় নিয়ে যখন কমপ্লেন করব তখন আমরা লেটারের শেষে আমরা সিনসিয়ারলি অথবা ইউরস সিনসিয়ারলি এই কথাটা আমরা ব্যবহার করব। নেক্সট কোশ্চেন নাম্বার 36 দেখো, দ্য পারপাস অফ অ্যান অ্যাপ্রিসিয়েশন লেটার। অ্যাপ্রিসিয়েশন লেটার বুঝো আশা করি, যে লেটারগুলো দিয়ে আমরা কাউকে প্রশংসা করি, কাউকে পুরস্কৃত করি, ওইগুলো সাধারণত অ্যাপ্রিসিয়েশন লেটার। দ্য পারপাস অফ অ্যান অ্যাপ্রিসিয়েশন লেটার, একটা অ্যাপ্রিসিয়েশন লেটারের উদ্দেশ্যটা কি? কমপ্লেন করা কাউকে? না। এক্সপ্রেস থ্যাঙ্কস টু সামওয়ান, টু প্লেস অ্যান অর্ডার, একটা অর্ডার প্লেস করার জন্য, টু গিভ সিম্পেথি, সিম্পেথি প্রকাশ করার জন্য, না। কারেক্ট আনসার হবে অপশান বি নাম্বার, এক্সপ্রেস থ্যাঙ্কস টু সামওয়ান। যখন আমরা কাউকে থ্যাঙ্কস জানাতে চাই, ধন্যবাদ জ্ঞাপন করতে চাই, প্রশংসা জানাতে চাই, তখনই আমরা সাধারণত এই অ্যাপ্রিসিয়েশন লেটারগুলো আমরা লিখি। নেক্সট কোশ্চেন নাম্বার 37। 37-এ কি বলেছে দেখো, 37-এ বলেছে যে এ লেটার কনভেইং সিম্প্যাথি ইজ ফর মোমেন্টস অফ, যখন সিম্প্যাথি প্রকাশ করবে, সিম্প্যাথি মানে কি? কারোর প্রতি দয়া মায়া এগুলো প্রকাশ করা। তো সাকসেস, হ্যাপিনেস, সরু, জয়, কখন আমরা সিম্প্যাথি প্রকাশ করি? যখন সরু হয়, দুঃখের বিষয় হয়, ওই সময় আমরা কি করি? সিম্প্যাথি প্রকাশ করে থাকি। নেক্সট কোশ্চেন নাম্বার 38। 38-এ বলেছে দ্য টুন সুইটেবল ফর অ্যান অ্যাপ্রিসিয়েশন লেটার, একটা প্রশংসামূলক বা ধন্যবাদ জ্ঞাপন করার যে চিঠিগুলো, ওইগুলোর মধ্যে আমরা যে টোনটা ব্যবহার করি, ওয়ার্ম অ্যান্ড ফ্রেন্ডলি হবে নাকি ফর্মাল অ্যান্ড স্ট্রিক্ট হবে নাকি স্যাড অ্যান্ড মর্নফুল হবে? এখানে কারেক্ট অ্যান্সারটা হবে ওয়ার্ম অ্যান্ড ফ্রেন্ডলি। অর্থাৎ কাউকে যখন তুমি কোনো একটা ধন্যবাদ জ্ঞাপন করবে, সেটা অবশ্যই এটার মধ্যে একটা উষ্ণ পরশ থাকবে, এটার মধ্যে একটা বন্ধু ভাবাপন্ন ভাব থাকবে। তাহলে এ নাম্বারটাই হবে আমাদের কি কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 39। 39-এ বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফিচার অফ নোটিস রাইটিং। একটা নোটিস রাইটিং এর ফিচার নয় কোনটা? ইট শুড বি প্রিসাইজ অ্যান্ড কনসাইজ। একটা নোটিস অবশ্যই কি হবে? সঠিক হবে এবং এটা সংক্ষিপ্ত হবে। ইট ইজ অলওয়েজ রিটেন ইনসাইড এ বক্স, অবশ্যই একটা নোটিস একটা বক্সের ভিতরেই লেখা হয়। তাহলে এই দুইটা আমাদের কারেক্ট আনসার হবে না, কারণ এখানে নটও বলেছে, কোনটা বৈশিষ্ট্য নয়। প্রথম দুইটা একটা নোটিসের বৈশিষ্ট্য। ইট ইজ অলওয়েজ রিটেন ইন অ্যান ইনফর্মাল টোন, এটা সবসময় একটা ইনফর্মাল টোনে লেখা হয় নাকি ইট ইনক্লুডস অল রিলেভেন্ট ডিটেলস, এটার মধ্যে সব ধরনের সংশ্লিষ্ট বিষয় থাকে। একটা নোটিস কখনোই ইনফর্মাল টোনে লেখা হয় না। একটা নোটিস কারা জারি করে? কোনো একটা প্রতিষ্ঠান, অর্গানাইজেশন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমরা নোটিস পাঠাই এবং প্রত্যেকটা নোটিসের মধ্যে অবশ্যই একটা ফর্মাল ভাব থাকবে, সুতরাং ইনফর্মাল টোন কখনোই থাকবে না। তাহলে কারেক্ট আনসারটা কি হবে? অপশান সি। এবার দেখো কোশ্চেন নাম্বার 40-তে কি বলেছে, এ নোটিস ইজ, একটা নোটিস কি? ফর্মাল অ্যানাউন্সমেন্ট, ইনফর্মাল অ্যানাউন্সমেন্ট, এ রিকোয়েস্ট ফর সামথিং। একটা নোটিস কখনো ইনফর্মাল হতে পারে না, একটা নোটিস কখনো রিকোয়েস্ট হতে পারে না, একটা নোটিস সবসময় একটা ফর্মাল অ্যানাউন্সমেন্ট হয়। তাহলে কারেক্ট আনসারটা কি হবে? অপশান এ। নেক্সট কোশ্চেন নাম্বার 41। কোশ্চেন নাম্বার 41-এ এসেছে টু হোম শুড এ লেটার টু দ্য নিউজ পেপার বি অ্যাড্রেসড। একটা নিউজ পেপারের চিঠি যখন তুমি লিখবে তখন কাকে অ্যাড্রেস করবে? ম্যানেজারকে, এডিটরকে নাকি প্রপ্রিয়েটরকে নাকি প্রেসকে?
অবশ্যই নিউজ পেপার রিডিং যখন আমরা লিখি টু দ্য এডিটরই আমরা লিখে থাকি, তাহলে বি নাম্বারটাই হবে আমাদের কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 42 এ বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইনফর্মাল লেটার, কোনটা একটা ইনফর্মাল লেটার? লেটার টু এডিটর এটা হচ্ছে একটা ফর্মাল লেটার, লেটার টু দ্য প্রিন্সিপাল এটা একটা ফর্মাল লেটার, লেটার টু এ ক্লোজ ফ্রেন্ড একমাত্র বন্ধুরার কাছে আত্মীয় পরিজনের কাছে যখন তুমি চিঠি লিখবে তখনই সেটা ইনফর্মাল লেটার হবে, তাহলে অপশান সি নাম্বার হবে আমাদের কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 43 এ বলেছে দ্য ফার্স্ট স্টেপ ইন রাইটিং এ ন্যারেটিভ ইজ টু, তুমি যখন একটা ন্যারেটিভ লিখবে, ন্যারেটিভ কোনগুলোকে বলি? যখন আমরা একটা রচনা লিখে থাকি, আমরা একটা বর্ণনা লিখে থাকি, সেগুলি হচ্ছে ন্যারেটিভ রাইটিং। এটা ন্যারেটিভ রাইটিং যখন তুমি লিখবে তুমি প্রথমে একটা রাফ কপি তৈরি করবে, নাকি তুমি এটার প্লটটাকে ডিটারমাইন করবে, ডিটারমাইন দ্য সেটিং, নাকি রাইট দ্য ফার্স্ট সেন্টেন্স, নাকি প্রথম সেন্টেন্সটাই লিখে ফেলবে, নাকি ক্লাইম্যাক্সটা আগে লিখবে? অবশ্যই আমরা যখন একটা প্যারাগ্রাফ লিখবো, আমরা কোনো একটা বিষয় সম্পর্কে একটা বর্ণনা লিখবো, সর্বপ্রথম কোন বিষয়ে লিখবো সেই সেটিংটা আমাদের করে নিতে হবে, ডিটারমাইন দ্য সেটিং, এটাই হবে আমাদের কারেক্ট আনসার। এবার চলো আমাদের কোশ্চেন নাম্বার 44 কি বলেছে। কোশ্চেন নাম্বার 44 বলেছে হুইচ ইজ দ্য সাবজেক্ট লাইন প্লেসড ইন এ ফর্মাল লেটার। এটা ফর্মাল চিঠির মধ্যে সাবজেক্ট লাইনটা আমরা কোথায় প্লেস করব, সাবজেক্টটা কোথায় লিখব? বিফোর স্যালুটেশন, স্যালুটেশনের আগে, স্যালুটেশন বুঝো আশা করি, যেমন রেসপেক্টেড স্যার, ডিয়ার স্যার, এটা হচ্ছে স্যালুটেশন। আমরা স্যালুটেশনের আগে কি সাবজেক্টটা লিখে ফেলি? হোয়ার ইজ দ্য সাবজেক্ট লাইন প্লেসড ইন অ্যান ফর্মাল লেটার, নাকি আফটার দ্য স্যালুটেশন, নাকি স্যালুটেশনের পরে আমরা লিখি, নাকি আফটার দ্য ডেট, নাকি ডেটের পরে লিখি? এখানে কারেক্ট আনসার হবে বোথ বি অ্যান্ড সি। কেন? কারণ বি নাম্বারে কি বলেছে? বি নাম্বারে বলেছে যে আফটার দ্য স্যালুটেশন, স্যালুটেশনের পরে, আর আফটার দ্য ডেট, ডেটের পরে, অর্থাৎ স্যালুটেশন এবং ডেট এই দুইটার পরেই আমাদের মূল বিষয়বস্তু সম্পর্কে লিখতে হয়। অর্থাৎ হোয়ার ইজ দ্য সাবজেক্ট লাইন প্লেসড ইন এ ফর্মাল লেটার, সাবজেক্ট লাইন প্লেসড ইন এ ফর্মাল লেটার আফটার দ্য স্যালুটেশন অ্যান্ড আফটার দ্য ডেট, এটাই হবে আমাদের কারেক্ট আনসার। তাহলে ডি নাম্বারটা হবে আমাদের কারেক্ট আনসার। এবার কোশ্চেন নাম্বার 45, এটাই সম্ভবত আমাদের লাস্ট কোশ্চেন ছিল গ্রামার পার্টে। 45 বলেছে হোয়াট ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ এ বিজনেস লেটার। একটা বিজনেস লেটারের কি কি সিকোয়েন্সগুলো থাকবে কারেক্ট? আমি এখানে কারেক্ট আনসারটা তোমাদের বলে দিচ্ছি। প্রথমটা বলেছে ডেট, বডি, স্যালুটেশন, অ্যাড্রেস, ক্লোজিং, তারপর ডেট, অ্যাড্রেস, স্যালুটেশন, বডি, ক্লোজিং, তারপর ডেট, অ্যাড্রেস, ডেট, বডি, স্যালুটেশন অ্যান্ড ক্লোজিং, তারপর দিয়েছে স্যালুটেশন, অ্যাড্রেস, ডেট, বডি, ক্লোজিং অ্যান্ড সিগনেচার। 100% এর কারেক্ট আনসার হবে অপশন বি। মনে রাখবে যখন আমরা কোনো বিজনেস লেটার লিখবো আমাদের প্রথমত ডেট থাকবে, তারপরে অ্যাড্রেস থাকবে, তারপর স্যালুটেশন থাকবে, তারপর আমরা বডি লিখবো, তারপর ক্লোজিং, তারপর সবশেষে সিগনেচার থাকবে। এই সিকোয়েন্সেই আমাদের একটা বিজনেস লেটার লিখতে হবে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনা। পার্ট 3টা নিয়ে আমরা অন্য আরেকটা ক্লাসে ডিসকাশন করব, তা না হলে আমাদের আজকের ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। চাচ্ছি না এই ক্লাসটা আর দীর্ঘায়িত করতে। তো আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। তো পার্ট 3 এর আলোচনাটা নেক্সট ক্লাসে করে দেব। এইভাবে সম্পূর্ণ প্রশ্নটা তোমরা যখন সলিউশন করবে, অবশ্যই তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র কীরকম হবে সেই বিষয়ে তোমরা একটা ধারণা নিতে পারবে এবং ওইভাবে তোমরা স্টাডি করে যাবে, তাহলেই তোমাদের ইন্টারডিসিপ্লিনারি পরীক্ষা 100% ভালো হবে। তো আজকের মতো এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আগামী ক্লাসে। আর যদি আমাদের অনলাইন প্ল্যাটফর্মে তোমরা পড়াশোনা করতে চাও, গুগল প্লে স্টোর থেকে স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবে, নিয়ে রেজিস্ট্রেশন করে নেবে। তাহলে আমাদের সাথে অনলাইনে ক্লাস করতে পারবে, তোমার ইন্টারনাল পরীক্ষার সাজেশন পাবে, অ্যাসাইনমেন্টের উত্তর পাবে, এমনকি আসন্ন ফাইনাল পরীক্ষার জন্য সাজেশনও পাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আগামী ক্লাসে।